সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে এই রাত বিরাতে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন অতিথি হয়ে আমার অত্যন্ত প্রিয় শিল্পী, জানি না, আমি আশা করছি অনেকেরই প্রিয় শিল্পী মনির খান। মনির খান এর বলা যেতে পারে যখন তিনি ঢাকায় এলেন 4-5 বছরের মধ্যেই তার ক্যাসেট বেরিয়ে গেল এবং তার পরপরই তাকে আর একবারও পিছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় পুরস্কার, পেয়েছেন সাংবাদিকদের দেওয়া পুরস্কার পেয়েছেন, এবং সবচেয়ে বড় পুরস্কার একজন কণ্ঠশিল্পের তার গান যখন মুখে মুখে চলে আসে মানুষের ভাল লাগে, শ্রোতারা পছন্দ করে। মনির খান এই ধরনের প্রিয় শিল্পী। তার প্রথম ক্যাসেট তোমার কোনো দোষ নেই। মনির প্রথম গানের শুরুটা কিভাবে হলো? শুরুটা তো আসলে ছোটবেলা থেকেই, আমি যা জানি। হ্যাঁ, কি গলা স্বর ভালো ছিল বলে গান গাইলে লোকে শুনতো নাকি? তখন আমি খুব ওই যে গ্রামের কথায় হেড়ে গলায় গলা ছেড়ে গাইতাম মাঠে ঘাটে, পুকুরে সাঁতার কাটতে গিয়ে, নদীতে যখন সাঁতার কাটতাম তখন, বা স্কুল থেকে আসার পথে, বা বিকালে খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় আমার মনের অজান্তেই খুব চিৎকার করে গাওয়ার একটা অভ্যাস ছিল। তো সেই গাওয়াটি কারো চোখে ধরা না পড়লেও বাবার চোখ ফাঁকি যেতে পারে নাই। বাবাই ভিতরে পুষে রেখেছিল যে সময় মতো ওকে আমি আটকে ফেলবো। তো যখন আমি 1987 সালে ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্ট অপেক্ষা করতে, রেজাল্টের জন্য 3 মাস, তখন বয়সও টকবকে বয়স। আর এর আগে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে যাওয়ার মাঝখানে অনেক অনুষ্ঠানে গান গেয়ে আমি পুরস্কারও পেয়েছি। হ্যাঁ, প্রাইমারি স্কুলে আমি হায়ারে যেতাম, এক স্কুল থেকে থানা লেভেলে পুরস্কার পেয়েছি। অন্য একটা স্কুলে ভালো গায়ক নাই, তখন আমাকে ওই স্কুলের ছাত্র সাজিয়ে ওই থানা থেকে পুরস্কার আনা হতো স্কুলে সুনাম অর্জন করার জন্য। তো যাই হোক, বাবার চোখে ধরা পড়লো যে একে হয়তো ধাক্কা দিলে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা গায়ক হিসেবে কিছু দূর পাঠানো সম্ভব হবে। তো সেই 87 সালে পরীক্ষা দেওয়ার পর বাবা একটি হারমোনিয়াম কিনে দিলেন, এবং আমার প্রয়াত উস্তাদ যিনি প্রথম হাতে খড়ি দিলেন, রেজা খসরু, উনি খুলনা বেতারে সঙ্গীত পরিবেশন করতেন এবং উনি একজন স্কুল শিক্ষক ছিলেন। উনি বেশ কিছুদিন হলো মারা গেছেন। ওনার কাছেই প্রথম আমার হাতে খড়ি। তারপর একে একে ইউনুস আলী মোল্লা, স্বপন চক্রবর্তী। তারপর আব্বা যখন আমাকে বলল যে বাবা, দু একটি গান গাইলে তো আর শিল্পী বা গায়ক হয়ে পথ শেষ হয়ে যায় না, শিক্ষার তো শেষ নয়, এখন কিছু ক্লাসিক্যাল তোমাকে জানতে হবে। ক্লাসিক্যাল? হ্যাঁ, ক্লাসিক্যাল তোমাকে জানতে হবে, কারণ একটি 10 তলা বিল্ডিং দীর্ঘস্থায়ী হতে গেলে তার ফাউন্ডেশন মজবুত হতে হয়। এই সারগাম এবং ছোটো ছোটো ঠাট এবং খেয়াল বা ঠুমরি এগুলো করার জন্য আমাকে ঠিক করে দেওয়া হলো খন্দকার এনায়েত হোসেন। উনি বাগেরহাট বাড়ি ছিল ওনার সাথে আমার যোগাযোগ হলো। আমরা একটা গুঞ্জন শিল্পী গোষ্ঠী নামে একটা গোষ্ঠী করলাম। ওখানেই আমাদের স্যার 15 দিনে একদিন আমাদের গান শেখাতেন। তখনকার সময় ছিল যে 10টি ঠাট ন্যূনতম শিখতে হয়। তা আমি খুব ব্যস্ত থাকতাম যে কখন আরও একটু শিখে নিব, কখন আরেকটু জেনে নিব। কারণ আমার যে কটা জি আমার যে কজন ওস্তাদ ছিলেন তারা খুব বিরক্তি ফিল করতো আমার জন্য, কারণ আমি ওনারা শিখিয়ে আমাকে পোষাতে পারতো না। ওনারা বলতেন যে এটুকু 15 দিনে শেখা সম্ভব হবে না, তোমাকে 1 মাস লেগে যাবে কমপ্লিট করতে। কিন্তু আমি সেটা বাড়ি গিয়ে বাইসাইকেলটা কোনোভাবে রেখেই খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে লেগে যেতাম। ঘন্টা পর ঘন্টা আমি ওই নিয়েই পড়ে আছি। দেখা গেলো মা চিৎকার করে খেয়ে নে ভাত খা, ক্ষুধা লেগেছে তোর, কতক্ষণ খাস নাই, মা যেভাবে বলে। এক পর্যায়ে আমি ওদিকে খেয়াল নাই, তখন মা ভাত মাকে গালে দিচ্ছে, আমি খাচ্ছি, আমার কাজ আমি করছি। এমনও সময় গেছে যে আমি পড়াশোনা করছি, আমার পাশে হারমোনিয়াম থাকতো। আমি ওই পড়াশোনা শেষ করেই অনেক রাত হয়ে গেছে, পাশের লোক অসুবিধা বোধ করবে বলে আমি আস্তে আস্তে বাজাতে গাইতে হারমোনিয়াম উপরেই শুয়ে পড়তাম, ঘুমিয়ে যেতাম। হ্যাঁ, তা বাবা তখন বলতো যে আমার ছেলেটা সুরের পাগল, ওর সুর যে কী পেলো ওকে, ও তো কিছুই বোঝে না এটা ছাড়া। তো সেই থেকে হয়তো আল্লাহর হুকুম ছিল। তো অনেক গুরুজন আমার আছে যাদের সান্নিধ্যে এখনও আমি যাই, আমার এখনও ওস্তাদও আছেন, গান শিখি। এই গুরুজনদের দোয়া এবং আপনাদের মতো মুরব্বীদের দোয়া, বাবা মার দোয়া,
আর দেশের মানুষের ভালোবাসা নিয়ে আজকে আমি এখানে। আগে তো খুলনা রেডিওতে জি জি, খুলনা রেডিওতে 1989 সালে খুলনা বেতারে আধুনিক গানের শিল্পী হিসেবে আমি Audition? যে অডিশন দিয়ে এবং পাশ করি। প্রথম 2বার ফেল করেছিলাম। বলে কি জি, প্রথম আচ্ছা। 2বার আমি পাশ করি নাই, তারপর 1989 সালে আমি পাশ করলাম। তো আমার ভালো মনে আছে, একদিনে আমার অডিশন বোর্ড শেষ করার পরে, অডিশন শেষ হওয়ার পর আমাকে ডেকে 4টি গান রেকর্ড করে রেখেছিলেন। সেদিনই জি, তখন উনি ক্ষতিপূরণটা ভালোই হলো না? ওখানে ছিলেন আরডি আপনার মালেক খান সাহেব। তোমার গান শুনলাম, গলায় কি যেন আছে আবার কি যেন নাই, আমি খুব বিপদে পড়ে গেলাম। তুমি তো বাবা আরেকটা গান গাও তো আমি শুনি। এইভাবে 8বার আমাকে একে 8বার আমাকে গান গাইতে দিলেন। একই ধরনের গান না? হ্যাঁ, বিভিন্ন ধরনের গান। পরে প্রথম দেখি গানটা মনে আছে কোনটা রেকর্ড হ্যাঁ, করলেন কোনটা? হ্যাঁ। আমি নয়ন দিয়ে নয়ন থেকে জবাব পেলাম না, তো এটি রেজা খুশু স্যারের সুর করা। হ্যাঁ। লেখাকার তারই না, লেখা ছিল আপনার জিয়ারুল হোসেন। আমি নয়ন থেকে নয়ন দিয়ে জবাব পেলাম না তো। ওখান থেকে এনওসি নিয়ে ঢাকা বেতারে ঢাকা আমি আসলাম 1991 সালের 5ই সেপ্টেম্বর। গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেল এর মধ্যে। কমপ্লিট হলো। আমি এসে ওই এনওসি নিয়ে ঢাকা বেতারে গেলাম। তখন সাদেকুর রহমান সাহেব, সাদেকুর রহমান সাহেব উনি ঢাকা বেতারে ছিলেন। তো উনি আমার কণ্ঠ ওনার টেবিলে বসে শুনে বললো, এত সুন্দর গান গাও তুমি, তা তোমার গ শ্রেণী কেন? তোমার শ্রেণী তো আরও উন্নত হওয়া উচিত। আমি বললাম, স্যার এটা আপনি দেখবেন, আপনার কাছে এসছি। তো ঠিক আছে, আমার কাছে দাও। তো সেটা কিছুদিনের মধ্যে একটা অডিশনের ব্যবস্থা হলো, আমি সেখানে গান গাইলাম। অডিশন বোর্ডে যে দেখি আমাদের সৈয়দ আব্দুল হাদী ভাই, ফরিদা আপা, অনুপ ভট্টাচার্য দাদা বসে আছে, আমি তো দেখে ঘাবড়ে গেছি। গিয়ে অনুপদা বললো, কে খুলনার বাঘ? তখন ফরিদা আপা বললো যে, আমার বাড়ি কোথায় জানিস? বলে, আমার বাড়ি কুষ্টে। হ্যাঁ, তোর বাড়ি ঝিনেদা, তুই তো আমার দেশের এলাকার মানুষ, আরেকটা গান গা। তা আমি আরেকটা গান গাইলাম, গাওয়ার পরে ঠিক আছে তুই চলে যা। তা আমি চলে আসলাম, সবাইকে সালাম করে চলে আসলাম। এই খুলনা থেকে ঢাকা এসে কিছুদিন পরে দেখি আমাকে আর খ না গ না, একেবারে ক শ্রেণীতে উন্নীত করা হয়েছে। আমি তো খুব খুশি হলাম। আমরা সিনেমা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু না, আমরা অডিও ক্যাসেট থেকে শুরু করব। কয়টা ক্যাসেট এখন? আমার 41টা একক অ্যালবাম। একক অ্যালবাম। আর ইয়ে মিক্সড এবং ডুয়েট অ্যালবাম মিলে 300-র উপরে হবে। 300-র উপরে হবে। সেখানে কোনো অ্যালবামে 2টি গান, কোন অ্যালবামে 1টি গান, কোন অ্যালবামে 6টি গান, এরকম এইভাবে কোন অ্যালবামে 4টি গান, এভাবে প্রায় 100-3-এর উপরে অ্যালবাম আছে, মিক্সড এবং ডুয়েট অ্যালবাম। আর এগুলো কি আপনার সবগুলি কি আধুনিক গান? আধুনিক এবং আধুনিক Mixed, ফোক মডার্ন, মিক্সডও আছে। জি মিক্সডও আছে, Fusion-ও আছে না? fusion আছে। তো আপনার প্রথম অ্যালবামটা নিয়ে একটু শুনি কথা। জি, আমার প্রথম অ্যালবাম শুরু করেছিলাম 1992 সালের শুরুর দিক থেকে। মিল্টন ভাইয়ের গান দিয়ে শুরু করেছিলাম বিভিন্ন জনের কাছে। তখন মিল্টন খন্দকার। জি জি, আমি একটি অ্যালবাম করার খুব ইচ্ছা পোষণ করলাম, বাবার কাছে বায়না ধরলাম যে আমার একটি অ্যালবাম দরকার। তো বাবা বললেন যে, তুমি কি অ্যালবাম করার মতো গুছিয়ে উঠতে পেরেছো? তোমার কি মনে হয় তুমি গান গাইলে মানুষ শুনবে? আচ্ছা। জি, তাই আমি খুব আব্বার কাছে বললাম যে, হয়তো তখন ভাবলাম যে টাকা দেওয়ার ভয় হয়তো এগুলো বলছে। তো বাবা স্কুল শিক্ষক, টাকা পয়সা তো ছিল না, আবার আমরা 4 ভাই 1 বোন, এগুলাকে মানুষ করা, শিক্ষিত করা, সব কিছু মিলিয়ে তো। আপনি তো বড় ভাই সবচেয়ে, আপনার আগে একটা বোন। 4 ভাইয়ের বড়, আর বোন সবার বড়। বোনের স্যার জানি। তো যাই হোক, বাবা বললেন যে দেখো, চিন্তা ভাবনা করো। তো যাক, এই সাহসটা ঢাকাতে এসে বিভিন্ন জনের কাছে গান নেওয়ার জন্য ঘুরতাম। তার মধ্যে আমাদের খুব মুরব্বী কুটি মনসুর, আফতাবউদ্দিন খান, শামসুদ্দিন হীরা, অনেকের কাছেই, লিয়াকত আলী বিশ্বাস, তখন গান নেওয়ার জন্য ঘুরতাম। তো হঠাৎ তখন মনে হলো যে এখন তো মিল্টন খন্দকারের যুগ চলছে। ডলি শান্তনির সেই রংচটা জিন্সের প্যান্ট পরা, তারপরে সেলিম চৌধুরীর কবিতার মতো চোখ যে তোমার, গানগুলো, হাসান চৌধুরীর অনেক সুন্দর সুন্দর গান, খুব কাছাকাছি তুমি আমি আছি, এই ধরনের গানগুলো শুনে আমার মনে হতো যে এই ধরনের গান যদি আমি গাইতে পারতাম আমার ভালো লাগতো। তা মিল্টন খন্দকারের সন্ধান করতে করতে আমি খোঁজ পেলাম যে উনি টেলিভিশনে চাকরি করেন। আমি টেলিভিশন গেটে অনেক দিন বসে থাকতাম গিয়ে। হ্যাঁ, প্রায় দীর্ঘ 4 থেকে 6 মাস আমি টেলিভিশনে গেটে বসে থাকতাম, কিন্তু আমাকে কেউ পাস দিত না ভিতরে যাওয়ার জন্য। আমি ওত পেতে বসে থাকতাম।
তখন কাজ নাই। তো হঠাৎ একদিন পেছন থেকে চিৎকার করে ডাকলো, মিল্টন ভাই, আপনার জন্য অনেকক্ষণ ওয়েট করছি, আপনাকে তো পাচ্ছি না, আমার এই কাজটি আপনার করে দিলেন না বা শুনলেন না, আজকে পেয়েছি, ছাড়বো না। ও জড়াই ধরছে। তখন আমার মাথায় আসলো যে এই ভদ্রলোক হচ্ছে মিল্টন খন্দকার। তা আমি কারো আর বাধা না মেনে দৌড়ায় গিয়ে আমিও জড়াই ধরছি। জড়াই ধরে আমি হামকের কাজে দিচ্ছি। আমার বলে, তুমি কে? বললাম যে ভাই, আমি আপনার জন্য দীর্ঘ 6 মাস ধরে আমি এখানেই বসে আছি। তো তখন বললো, কেন, কী কারণে? এমন যে ভাই কিছু কথা বলবো আপনার কাছে। আমি কেজে দিচ্ছি একদম। তো উনি তখন এই গেটে যে দায়িত্বে ছিলেন তাকে বললেই আমি ওকে একটু নিয়ে গেলাম আমার রুমে। তো গিয়ে দেখি মেকআপ রুম, উনি মেকআপ ম্যান হিসেবেই ওখানে ছিলেন। তো সেখানে বসে বললো, তুমি কিছু খেয়েছো? আমি বললাম যে না, আমার কিছু খাইনি, ক্ষুধা লেগেছে। তো ওখানে গিয়ে সিঙ্গাড়া খাইলাম, তারপর চাটা খাইলাম। তারপর উনি আমার কথা শুরু করলেন শোনা। আমি কথা শুরু করলাম যে আমার বাবা এরকম টাকা দিতে চেয়েছেন, আমি একটা অ্যালবাম করতে চাই। তো ঠিক আছে, আমি তো অনেক অ্যালবাম করছি, তোমার কণ্ঠ আমাকে শুনতে হবে। তো যাক, ওখান থেকে আমাকে দুপুরের দিকে তালতলা, খিলগাঁও, আমাদের এক বড় ভাই, মিল্টন খন্দকারের এক বড় ভাই শহীদুল ইসলাম, এই শহীদুর রহমান, ওনার বাসায় গেলাম। যে আমরা ওখানে ভাত খেলাম, খেয়ে হারমোনিয়াম দিয়ে আমি গান শোনালাম। তো বললো যে হ্যাঁ, তোমার কণ্ঠ ভালো, তবে তোমার উচ্চারণে কিছু প্রবলেম আছে, ভাষাগত কিছু সমস্যা আছে, এগুলো ঠিক করতে দীর্ঘ সময় আমার সাথে থাকতে হবে। আমার তো কোনো কাজ নাই, আমি তো এরকম একটা জায়গা খুঁজতেছি। তো সেই 92 থেকে প্রথম অ্যালবাম আমার 95 সালের 26শে নভেম্বর মুক্তি পেয়েছিল বিউটি কর্নারের মাধ্যমে। বিউটি কর্নার যাতায়াত করেছিল। এই 4টি বছর আমি একাধারে এই 12টি গান প্রতিদিন 2-3 বার করে মিল্টনকে পরীক্ষা দিতাম। তিনি আবার ওই শব্দের নিচে নিচে দাগ করে দিতেন যে এই শব্দটি এইভাবে উচ্চারণ করতে হয়নি, এই গানটি আবার গাও, এই শব্দটা আবার করে আসো। তো উনি কিছু শিখেছিল, পরের দিন আবার যেই করতাম। তো তাতে বিরক্ত হতাম, অনেক ক্ষেত্রে তাকে পেতাম না, বা 10 বার গেলে তো 2 বার পেয়েছি। তখন অনেক ক্ষেত্রে আমার চেহারা দেখে বলতো যে তুমি অনেক কষ্ট পাচ্ছ, মন খারাপ করো না, এই কষ্ট তোমার একদিন অনেক ভালো কিছু দিবে। পাইরেসির কথাটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এই ব্যাপারে আপনারা শিল্পীরা সরকারের সঙ্গে আলাপ করেছেন কখনো, অথবা কনসার্ন পার্সন যারা আছেন, ব্যবসায়ী যারা ক্যাসেট ব্যবসা করেন, তারা কি মেজারটা নিতে যাচ্ছেন আপনারা? এই ব্যাপারে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। আমাদের শিল্পী, সুরকার, গীতিকার এবং রয়্যালটিরও তো ব্যাপার আছে। জি, যারা ক্যাসেট প্রযোজনা করতেন, যে প্রতিষ্ঠানগুলো ছিলেন, সাউন্ডটেক, সঙ্গীতা, বিউটি কর্নার সহ, আমরা সম্মিলিতভাবেই এই সরকারের কাছে বহু রকমের হেল্প পেয়েছি। যখন যা চেয়েছি ঠিক সেভাবে পেয়েছি, সেখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা যথেষ্ট রকমের হেল্পও করেছে যে এই পাইরেসি বন্ধ করার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে আমার সঙ্গীত লাইনে যারা পাইরেসির সাথে জড়িত, তাদের সাথে পেরে ওঠা বড় মুশকিল। কারণ এখন কম্পিউটারের যুগ, একটি অ্যালবাম যদি সকালে বাজারে বের হয়, বিকাল হতে না হতেই সে সাথে সাথে শুরু করে দেয় পাইরেসি করা। কারণ ওরা সময়টা বোঝে, কখন ঈদ, কখন পূজা, কখন বৈশাখ, ওরা আগেই কম্পিউটারে বসে থাকে। একটি অ্যালবাম আসার সাথে সাথে ওর কাভার পর্যন্ত দখল করে ফেলে। কারণ ওরাও বুঝে গেছে যে শিল্পীরা এক না, গীতিকার, সুরকারেরা এক না। আমি যেমন বলছি, বিভিন্ন টেলিফোন মানে মোবাইল পার্টিকুলারলি, তারা রিংটোন হিসেবে বিভিন্ন গান নেয়, এরা কি রয়্যালটি দেয় ঠিক মতো? না, এখন ওই কিছু বিষয় আসে, যেমন আমার গান, আমার একটি গানের আজ পর্যন্ত কোনো পয়সা এই তথ্য প্রযুক্তির আমলে, বা এই যে ইউটিউব, বা এই যে রিংটোন বা ওয়েলকাম টিউন, বা বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগত ব্যবহার আছে, এই ব্যবহারের মাধ্যমে কেউ আমাকে 1 টাকা দেয়নি। বলেনি যে মনির খান, তোমার এই গানটি বিক্রি করে বা এই জায়গায় ব্যবহার করে আমি 5 টাকা ইনকাম করেছি, তুমি 2 টাকা রাখো, কেউ বলেনি। কিন্তু আমি দেখি অনেকের মোবাইলে আমি ফোন করছি, আমার গান শুনছি। এবার একটু সিনেমার দিকে আসি, হ্যাঁ, জি। বাস্তবের দিকে আসি। 2000-এ আমি প্রথম গিয়েছিলাম সংসারের সুখ দুঃখ ছবিতে। যখন ক্যাসেটে বেশ মানুষজন আমাকে চিনছে, বা সবখানেই অনুষ্ঠান করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে, দেশের বাইরেও নিয়ে যাচ্ছে, তখন খুব ইচ্ছা হতো যে, অনেকেই বলতো তোমার ভয়েসটা সিনেমার সাথে অনেকটা মিলে, এরকম ভয়েস সিনেমার দরকার। তা আমি যে দরকার, এটা তো আমি কোনো ডাক পাচ্ছি না, আমি কী করে বুঝবো? খুব ভিতরে ভিতরে একটা অশান্তি কাজ করতো। তো সেক্ষেত্রে এই মিল্টন ভাইয়ের দিয়েই প্রথম বললাম যে, ভাই একটু সিনেমাতে যদি সম্ভব হয়, তাহলে যে মনির, দেখো আমি তো তোমাকে এত পর্যন্ত চেষ্টা করলাম, আমি কি কম চেষ্টায় আছি? সুযোগ পেলেই তো আমি সেখানে ব্যবহার করব। যাই হোক, ভালোবেসে অনেক বকাঝকাও করতো, আদরও করতো। একদিন বললো যে, মনির, একটা স্কোপ আছে, আমাদের মনোর খোকন, কুষ্টায় বাড়ি, ওনার পরিচালনায় সংসারের সুখ দুঃখ একটা ছবিতে সব গানগুলো
আমি লিখছি, সেখানে আলম খান সাহেব সঙ্গীত পরিচালনা করবেন, তো তোমার 4টি লাইন গাওয়ানোর একটা সুযোগ আমি তৈরি করেছি। তা সেখানে 4 লাইনের এক অক্ষর তো তখন বড় বিষয় না, সিনেমায় গাবো এটাই তো বড় বিষয়। তো যাক, আমি যখন শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গেলাম, আমাদের প্রয়াত খান আতাউর রহমান, আমার বিখ্যাত মানুষ, জি, গেলাম, দেখি আমাদের বাংলাদেশের সঙ্গীতে 2 জন দিকপাল, সৈয়দ আব্দুল হাদী সাহেব এবং সাবিনা আপা, আর আলম খান সাহেব। তা আলম খান সাহেবের তো অনেক বড় বড় মোজ, তা উনি তো ওই মাঝে মাঝে মোজ এরকম যখন করে, আর গুপিদা ছিলেন আলম খান স্যারের অ্যাসিস্ট্যান্ট। তো এই ভালো লাগা না লাগা গুপিদার কাছ থেকে সে ইশারায় বুঝে নিত। তো যখন তার ভালো না লাগতো তখন সে মোচে হাত দিত, আর গুপিদা বলতো হ্যাঁ আমি বুঝে ফেলছি, হবে হবে, তুমি চিন্তা করো না। তো যাক, আমি বারবার টেক দিচ্ছি, ওই গুপিদা বলছে হবে, তুমি চিন্তা করো না। তখন মিল্টন ভাই এসে বললো হচ্ছে না, এই জন্য আলম ভাই বারবার মোচে হাত দিতেছে। তো যাই হোক, এই কথা শোনার পর আরও আমার ভিতরে, কিন্তু বড় ভাই বড় বোনেরা যে ছোট ভাই বোনদেরকে ভালোবাসা দিয়ে অনেক দূরে নিতে পারে, তার বাস্তব প্রমাণ আমি। সেদিন হাদি ভাই এবং সাবিনা আপা আমাকে দুজনই কাছে ডেকে বলছিল, আলম ভাই ও নতুন ছেলে, ভয় পাচ্ছে, ওই পারবে, আপনারা ওকে বকাঝকা করেন না, আমরা ওকে গাওয়াই নিচ্ছি। এই সাবিনা আপা আমার পাশে বসায়, চা খাওয়ায়, গায়ে হাত বোলায়, বলে তুই এই শব্দটা এইভাবে গা, এই শব্দটা ওইভাবে গা। উনি গেয়ে আমাকে শোনালেন। মানে গানের 4টি লাইন ছিল, আহা চলার নামই তো জীবন, জীবনের নাম চলা, তাই চলছি আমরা সবাই, সুখে দুঃখে সারা বেলা। তো সেই আমার এখনো মনে আছে, হাদি ভাই গেয়ে শোনালেন যে তুই এভাবে গা, সাবিনা আপা গেয়ে শোনালেন তুই এভাবে গা। এই তাদের কাছে যে আমি কিভাবে বলবো যে তাদের যে ছোটদের তুলে নেওয়ার যে একটা কৌশল, আমি সেদিন থেকেই দেখেছি, কনকাপার মধ্যেও সেটা দেখেছি, অ্যান্ড্রোদের মধ্যে সেটা আমি দেখেছি, যাদের সাথে গান করেছি সবার মানে অত্যন্ত আদর স্নেহ আমি পেয়েছি। এবার আমরা পুরস্কারের কথা শুনবো। অনেক পুরস্কার পেয়েছেন, তার মুখ থেকে শুনি। প্রথম পুরস্কার জাতীয় পুরস্কার পেয়েছেন আমরা জানি, যে একটি না বেশ কয়েকবার পেয়েছেন, একটু বলুন। 3 বার পেয়েছি জাতীয় পুরস্কার। প্রথম পেয়েছিলাম 2001 সালে, প্রেমের তাজমহল ছবিতে গান গেয়েছিলাম। গাজী মাহবুব ছিলেন ছবির পরিচালক এবং সঙ্গীত পরিচালক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবি, জি জি। তো তাহলে গানের কথাও তো তার, জি, কথা এবং সুর তার, সঙ্গীত পরিচালনা করার চাল ছিল। প্রেমের তাজমহল ছবির গানটি গেয়েছিলাম আমি আর কনক চাপা গিয়েছিলাম। তো সবচেয়ে বড় বিষয় হলো যে এর আগ পর্যন্ত আহমেদ ইমতিয়াজ বুলবুল এত বড় মাপের একজন সঙ্গীত পরিচালক কিন্তু কখনো জাতীয় পুরস্কার পাননি। এই ছবির মাধ্যমেই তিনি, আমি, তারও প্রথম পুরস্কার পাওয়া, আমার প্রথম পুরস্কার পাওয়া, এবং কনক আপা তার আগেই পেয়েছিলেন। 3 জন একসাথেই আমরা পেয়েছিলাম পুরস্কার। গানটার কথা নিশ্চয়ই মনে আছে। জি 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 জি। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। তো তাজমহল তৈরি হয়ে গেল, একটা বড় রকমের তাজমহল হয়ে গেল। সেদিন আমার একটু স্মৃতির কথা মনে পড়ে যে বাবার তো অনেক পরিশ্রম আমাকে শিল্পী বানানোর পেছনে। তো এই পুরস্কারটি আমি পাবো এবং আমাকে সরাসরি দিবে, পুরস্কার নেওয়া এবং পুরস্কারটি নিয়ে বাবার কাছে দেওয়া। আমি বাবাকে গ্রাম থেকে ঢাকাতে আনছি, বাবা মাকে। তো বাবা ছিলেন আমার বাসায়। আমি পুরস্কারটি নিয়ে যখন বাবার কাছে দিলাম, তো বাবা পুরস্কারটি হাতে নিয়ে বললেন যে বাবা, এই পুরস্কার কি আমার একার পক্ষে সম্ভব? এই ওজন ধরে রাখা কত ভারী তুমি জানো? এই পুরস্কার তো সারা বাংলাদেশের মানুষের, এটা আমার একার, আমার দাবি নয়। তো এই কথা বলছে, মুখে হাসি এবং চোখ দিয়ে তার যে অশ্রু গড়িয়ে বুক ভেসে যাচ্ছে। তো ওই দিন আমি আনন্দ অশ্রু কাকে বলে আমি বাস্তব দেখেছিলাম বাবার চোখে, যে তার যে আনন্দ, তার যে খুশি, সেইটি। আরেকটা খুশি আমি দেখেছিলাম, যেমন বাবাকে একটি গান আমি করেছিলাম, হারমোনিয়ামটা কিনে দেওয়ার পরে খুব পুলকিত হয়ে রাতেই সেই আন্থাবড়ি বাজাচ্ছি, কিছুই তো হচ্ছে না, চিৎকার করে করে বাজাচ্ছি, যত আওয়াজ বের করা যায়।
এতে পাড়ার লোক একসাথে হয়ে গেছে, মসজিদে নামাজ শেষ করার পরে হুজুররা ক্ষিপ্ত হয়ে যাক, যেটা হওয়া সেটাই হলো। বাবা তো কোনো মতেই ছাড়লেন না যে না, ওর যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছে এর পিছনে আমি দৌড়াবই, তোমরা যেভাবেই নাও না কেন। এক পর্যায়ে সে বাড়িও আমার ছাড়তে হলো। সেই কথাগুলো আমি মিল্টন ভাইকে শেয়ার করেছিলাম, উনি চমৎকার করে গান লিখে দিয়েছিলেন। বাবা, তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা, তোমার কারণে, কারণ তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। বাইরে কার লেখা সুরটা কার ছিল? মিল্টন খন্দকার লেখা এবং সুরে। ওটা তো মিল্টনের সুর? জি জি। বাহ বাহ। তো এই গানটি যখন আমি করে বাবাকে দিয়েছিলাম বাজারজাত হওয়ার আগে, তো উনি খুশি হয়ে সেই স্মৃতিগুলো তো ওনারও বুকে গাঁথা, কী কী ঘটেছিল, উনি যুদ্ধও করেছে তাদের সাথে। তাই সেই ক্যাসেট ঘাড়ে করে সবার কাছে কাছে, কখনো বটতলায়, কখনো আমতলায়, কখনো হাটে, কখনো দোকানে, যে আমার খোকা বলে ডাকে, কি গান গেয়েছে দেখো, আমার আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে। বাহ বাহ বাহ। দ্বিতীয় পুরস্কার কোন ছবিতে? দ্বিতীয় পুরস্কার পেয়েছিলাম আমি দুই ননের আলো ছবিতে। এটাও ছিল আহমেদ ইমতাজ বুলবুল ভাইয়ের লেখা সুর, সঙ্গীত পরিচালনা। আর তৃতীয় পুরস্কার পেয়েছিলাম সুন্দরী বধূ ছবির জন্য। এই গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার সাহেব, আমি যাকে কাকা বলে ডাকি। সুর করেছিলেন আলাউদ্দিন আলী সাহেব। আলাউদ্দিন আলী সাহেব। জি জি জি। এই তিনটি জাতীয় পুরস্কার পেয়েছি, আর অনেক পুরস্কার আমার সৌভাগ্য হয়েছে পাওয়ার। তো এবার বাড়ি, ঘর বাড়ির কথা শুনি। ঝিনেদা তো বাড়ি, মহেশপুর থানা, গ্রামের নাম মদনপুর। মদনপুর। ওইখানে তো প্রাইমারি স্কুল থেকে প্রথম হাতে আমি করে। ওখানে আমার গ্রামের স্কুলেই আমি প্রাইমারি স্কুল কাটিয়েছি, তারপরে হাকিমপুর স্কুলে ভর্তি হলাম। তো যখন বাবা ওখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন, তখন ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে বাবা আবার সাথে করে নিয়ে নারায়ণপুর হাই স্কুলে ভর্তি করলেন। সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করলাম 1987 সালে। তারপরে কোটচাঁদপুর কলেজে ভর্তি, সেখানে ইন্টারমিডিয়েট, সেখানে ডিগ্রি পাস করা। আমার বাবা মা বেঁচে আছেন আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায়। 4 ভাই 1 বোন। আমার স্ত্রীর নাম তাহমিনা আক্তার ইতি। আমার 1 মেয়ে 1 ছেলে। মেয়ের ডাকনাম মৌনতা, ভালো নাম মুশফিকা আক্তার, ও ভিকারুন্নেসা ক্লাস 6-এ পড়ে। মাশাআল্লাহ। আর ছেলেটার নাম হলো মুসাব্বির খান, ডাকনাম মুহূর্ত, ও এজি চার্চ স্কুলে ইংলিশ মিডিয়ামে কেজি 1-এ পড়ে। আচ্ছা, মনির খান, আপনাকে অবশ্যই ধন্যবাদ, এবং আশা করছি মা বাবার দোয়া যেভাবে পেয়েছেন ভক্তদের দোয়াও পাবেন। ভালো থাকবেন আপনিও।